প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব যক্ষ্মা রোগ নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ। চলুন দর্শক, পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন 1964 সালের 12 এপ্রিল মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1989 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বারডেম জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। যক্ষ্মা নিয়ে এক সময় বহুল প্রচলিত একটা কথা ছিল যে যার হয় যক্ষ্মা তার নেই রক্ষা, কিন্তু এখন সেই স্লোগান পরিবর্তিত হয়েছে, বলা হয় যক্ষ্মা ভালো হয় নিয়মিত বা সঠিক চিকিৎসায়। সঠিক বা নিয়মিত চিকিৎসা মানে কি, সে বিষয়ে আমরা শুনবো। প্রথমে যদি একটু বলেন যক্ষ্মা রোগটি কি এবং এটিতে একজন মানুষ আক্রান্ত হয় কেন? যক্ষ্মা হচ্ছে একটা বায়ুবাহিত ব্যাকটেরিয়া, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামে একটা জীবাণু আছে, বায়ুবাহিত রোগ, যেটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। এবং এটা আক্রান্ত যখন হয়, এটা কিন্তু মানুষের ফুসফুসে, মানে বায়ুবাহিত যদি বলেছে, এটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে ঢোকে এবং তার থেকে শরীরের বিভিন্ন অংশে চলে যেতে পারে। শরীরের যে কোনো অংশেই যক্ষ্মা হতে পারে আমরা জানি, কিন্তু আমরা আজকে মূলত পালমোনারি টিউবারকুলোসিস বা ফুসফুসের যক্ষ্মা নিয়ে কারণ কথা হচ্ছে এই বলবো। ফুসফুসের যক্ষ্মাটা, যতগুলো যক্ষ্মা আছে তার ভিতরে 80% যক্ষ্মাই ফুসফুসে হয়ে থাকে এবং গুরুতর কারণ হচ্ছে অন্য যক্ষ্মা কিন্তু একজনের থেকে আরেকজনের ছড়াবে না, ফুসফুসের যক্ষ্মাটা একজনের থেকে আরেকজনের ছড়াতে পারে। একজন মানুষ যক্ষ্মা রোগে আক্রান্ত হলে তার কি সমস্যা হয়, কি ধরনের লক্ষণ দেখা যায়? সাধারণত যক্ষ্মা হলে কাশি, জ্বর অনুভব করা, ওজন কমে, ক্ষুধামন্দা, ওজন কমে যাওয়া সাধারণত। এছাড়াও এটা হলো সাধারণত হয়ে থাকে। এছাড়াও শরীরের যে কোনো অঙ্গে যদি, মানে ব্রেনে যদি হয় আর এক ধরনের উপসর্গ থাকবে, যদি তার মেরুদণ্ড হয় এক ধরনের উপসর্গ, স্কিন হলে আরেক ধরনের উপসর্গ। তবে সাধারণত জ্বর, কাশি, ওজন কমে যাওয়া, ক্ষুধামন্দা, রাতে জ্বর, ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেওয়া, এই সমস্যাগুলি কমনলি হয়। যক্ষ্মা হলে যে কাশি হয়, কাশির সঙ্গে কি রক্ত আসতে পারে বা এটা কতটা কমন? যক্ষ্মা হলে রক্ত আসতে পারে, কিন্তু সব রক্ত আসাই কিন্তু যক্ষ্মা না। তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাশির সাথে কিন্তু যক্ষ্মার জীবাণুটা কারো যদি ফুসফুসে যক্ষ্মা হয় আরেকজনের ছড়াতে পারে, যেহেতু এটা বের হচ্ছে বাতাসের মাধ্যমে এবং আশেপাশে যদি থাকে তাদের এটা ছড়াতে পারে। কিন্তু একজন মানুষের যক্ষ্মা হলে, যেটা শুরুতে বলছিলাম যে যার হয় যক্ষ্মা তার নেই রক্ষা, কিন্তু এখন তো যক্ষ্মা ভালো হয় সঠিক চিকিৎসায়। তো এই সঠিক চিকিৎসাটা মানে কি? আসলে যক্ষ্মা হলে পুরোপুরি রক্ষা আছে, কারণ অনেক, যেমন ক্যান্সার হলে অনেক কারণে তো রক্ত আসতে পারে। ক্যান্সারের জন্য কিন্তু এরকম ভালো চিকিৎসা নাই, কিন্তু যক্ষ্মা যদি হয় সেটা যদি রক্ত আসে তাহলে কিন্তু পুরোপুরি সে ভালো হয়ে যাবে। মানে ভালো হওয়ার জন্য যেটা করতে হবে, তাকে মানে সঠিকভাবে সঠিক মেয়াদে চিকিৎসাটা নিতে হবে। সেটা কি ধরনের? সেটা হচ্ছে যক্ষ্মার ওষুধ তো বিনামূল্যে সব জায়গায় পাওয়া যায়, এবং এটা সরকারিভাবে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমের মাধ্যমে, বিভিন্ন এনজিওর মাধ্যমে, বিভিন্ন হাসপাতালের সব জায়গায় ডট সেন্টার আছে, তার মাধ্যমে কিন্তু যক্ষ্মার ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। এবং একটা যে কোনো রোগী যক্ষ্মা হলে তাকে নির্দিষ্ট মাত্রা ওজন অনুযায়ী মিত্রায় 6 থেকে 9 মাস ওষুধটা খেতে হবে। দীর্ঘমেয়াদী চিকিৎসা যখন হয় যে কোনো বিষয়ই হোক, তখন সেটা মেনটেন করা অনেকের পক্ষে কঠিন হয়ে যায়, এবং মানুষের অলসতা হোক বা অসতর্কতা হোক, সেটা সে কন্টিনিউ করে না অনেক সময়। যক্ষ্মার বেলাও এইরকমটি হতে পারে, যদি হয় তাহলে ক্ষতি কি? যক্ষ্মা দীর্ঘমেয়াদী রোগ এবং সংক্রমণ রোগ, এবং দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয়। তো যখন ওষুধগুলো খায় আমরা মানে রোগীকে দেওয়া হওয়ার পরে, যিনি যক্ষ্মা আক্রান্ত হয়েছেন 2 থেকে 3 মাস পরে সে খুব ভালো ফিল করে, তার জ্বর চলে যায়, কাশি কমে যায়, ওজন বেড়ে যায়। তো অনেকে মনে করে আমি তো ভালো হয়ে গেছি, আমি কেন ওষুধ খাবো? কিন্তু সেটা করলে যেটা হয়, যদি অনেকে ছেড়ে দেয় ওষুধগুলো, ছেড়ে দেওয়ার পরে যেটা হচ্ছে, পরবর্তীতে যক্ষ্মা আবার হবে, কারণ এই চিকিৎসাটা 6 থেকে 9 মাস পূর্ণ চিকিৎসা হতে হলে। কিন্তু যখন ছেড়ে দেয়, তখন যখন আবার আক্রান্ত হয়, তখন যে ড্রাগ প্রতিরোধ যক্ষ্মা, যেটা বা MDR, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস যেটা যক্ষ্মা বলি আমরা, বা ওষুধ প্রতিরোধ যক্ষ্মা, যেটা সেটা যক্ষ্মার ওই জীবাণুটা এই ওষুধের প্রতি তার রেজিস্ট্যান্সি বা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়, এবং তার থেকে ভয়াবহ যেটা, তার তো কমে যাবে, সে চিকিৎসা হবে না, এবং ইনি কিন্তু আরেকজনকে ছড়াতে পারেন। এই যে রোগ MDR টিউবারকুলোসিস যেটা আছে যক্ষ্মা, ছড়াতে পারেন আরেকজনকে।
সেটা তারও হতে পারে। এবং এটা তো একটা সেটা চিকিৎসাটা যেমন দীর্ঘমেয়াদী, প্রায় 1 থেকে দেড় বছর 2 বছর লাগে, অনেক ব্যয়বহুল চিকিৎসা। অনেক সময় এটা হাসপাতাল থেকে ফুল টাইম 6 থেকে 9 মাস হাসপাতাল থেকে চিকিৎসা করতে হয়, এবং এটা প্রায় অনেক টাকার প্রয়োজন হয়, এবং এই ওষুধগুলো বাইরে পাওয়া যায় না। এমডিআর টিউবারকুলোসিস যেটা বললেন, বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্সি যে টিউবারকুলোসিস হয়, এই ওষুধ কন্টিনিউ পূর্ণ মাত্রায় পূর্ণ মেয়াদে না করার জন্য সেটার ইনসিডেন্স বাংলাদেশে কেমন ওভারঅল ধারণা? এটা 2 ধরনের যেমন এটা বলা যায় যে যত মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস আছে বা ওষুধ প্রতিরোধী টিউবারকুলোসিস আছে, তার ভিতরে প্রাইমারি এবং সেকেন্ডারি বলি আমরা। যে প্রাইমারি যে প্রথম থেকেই সে তার এই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, আরেকটা হচ্ছে যে না, আগে তার একবার হয়েছিল, তারপরে আবার তার হয়েছে, এবং দ্বিতীয়টা বেশি কমন। প্রাইমারি শতকরা 1 ভাগ রোগের, দ্বিতীয়টা 28 ভাগ রোগের, তাহলে অনেক সংখ্যক মানুষ বেশি। তো। এবং এটার জন্য দায়ী রুগী যেমন দায়ী, অনেক অসতর্ক মানে রুগী যেমন দায়ী, অনেক সময় প্রেসক্রিপশন ওজন অনুযায়ী, সঠিক ওজন অনুযায়ী, মাত্রা অনুযায়ী দেওয়া হয় না, সঠিক টাইমটা বলে দেওয়া হয় না। আমরা মানে যারা চিকিৎসা করি আমরা বা যারা এটার সাথে সংশ্লিষ্ট, আমরা যদি রুগীকে ঠিকমতো বলে দিই, বুঝিয়ে দেই কতদিন খেতে হবে, কী পরিমাত্রায় খেতে হবে, এবং এটা যে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমে যে গাইডলাইন আছে সেটা ফলো করে, সেই ক্ষেত্রে আমরা এটা বহুলাংশেই কমিয়ে আনা সম্ভব। এইটা প্রতিরোধের জন্য, এটা নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন থেকে সমস্যা চলছে, সেই সমস্যা দূর করার জন্য বিভিন্ন কার্যক্রম আপনারা হাতে নিয়েছেন, যেমন ডট প্রোগ্রাম বা সেন্টারে এসে খাওয়া। এই বিষয়টা কি যদি একটু বুঝিয়ে বলেন, এবং তার আওতায় কেমন সংখ্যক রোগী এসেছে? সবচেয়ে মানে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ যে জিনিসটা, তাকে সঠিক মাত্রায় চিকিৎসাটা নেওয়া। এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি একটা রোগীকে যে আপনি সঠিক মাত্রায় চিকিৎসাটা পূর্ণমেয়াদে নেবেন, তাহলে কিন্তু এটা আমরা সবচেয়ে বেশি মানে ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট প্রিভেনশন। ট্রিটমেন্ট করলেই কিন্তু আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি, যে এমডিআর যেটা বলি আমরা, সেটা প্রিভেন্ট করতে পারি, যেটা যেমন সঠিক মাত্রায় পূর্ণমেয়াদে আমরা চিকিৎসা করতে পারি। তো আমাদের সবার প্রতি এই অনুরোধ থাকবে, যারা যক্ষ্মা রোগী আছি, তারা যেন পুরোপুরি মানে পূর্ণমেয়াদে ওষুধটা খাই, সঠিক মাত্রায় ওষুধটা খাই। যক্ষ্মার প্রতি আমাদের একটা ভীতি কাজ করে অনেকের, আমাদের গ্রামে গঞ্জে সাধারণ মানুষ থেকে শিক্ষিতরাও যক্ষ্মা হলেই সেই রোগীকে কেমন একটু ভয় পান যে ওর কাছে যাওয়া যাবে না, আমি আক্রান্ত হয়ে যেতে পারি। এক সময় যক্ষ্মা রোগীকে একঘরে করে দেওয়া হতো, যদিও সে অবস্থা নাই। তবুও যদি একটু বলেন, একজন যক্ষ্মা রোগী থেকে কখন কিভাবে আরেকজন আক্রান্ত হতে পারেন, এবং নর্মাল মেলামেশা, হ্যান্ডশেক, একসঙ্গে খাওয়া বা তার মাধ্যমে ছড়াতে পারে কিনা? খুবই এটা ভালো কথা, আমি আপনাকে ধন্যবাদ জানাই এরকম একটা প্রশ্ন করার জন্য। কারণ হচ্ছে মানুষের অনেকগুলো ভুল ধারণা আছে। আমিও দেখেছি যে যক্ষ্মা হওয়ার পরে মানে তার প্লেট, তার গ্লাস, বিছানা আলাদা করে দেয়। আসলে সেটার কোনো প্রয়োজন নাই। যেটা করতে হবে আমাদেরকে, যেহেতু হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, যে যার রোগ আছে তাকে যেটা করতে হবে, তার কিছু যে কফের আদব, কাশি দেওয়ার পর যে আদবটা আছে না, যে আমরা মুখে রুমাল দিয়ে, মুখে হাত দিয়ে বা একদিকে সরে কাশিটা দিই, তাহলে এটা অন্যদের ছড়াবে না। এটা একটা। এবং যেখানে সেখানে থুতু কফ না ফেলতে পারবে না, ফেলা যাবে না, এটা করতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কারণ এটা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। তো আমি কাশিটাকে যদি আমি এইভাবে মানে ভালোভাবে দিতে পারি, যাতে আরেকজনে না ছড়ায়, আদবের সাথে দিতে পারি, তাহলে এটা ছড়াবে না কিন্তু। আর যেহেতু এইভাবে ছড়ায়, জন্য আমরা থাকবে যাদের জীবাণুযুক্ত যক্ষ্মা, তারা যেন খুব ক্লোজ কন্টাক্টে হাঁচি কাশি কারো না দিই, মুখের সামনে যে কথা না বলি, বা এটা সাধারণত প্রথম 4 সপ্তাহই দরকার। এরপরে কিন্তু আসলে যদি সে পূর্ণমাত্রা চিকিৎসা নেয়, আর এটা প্রয়োজন নেই। আর আইসোলেট করার মতো আসলে এখন আর ওই অবস্থাটা নাই। যদি আমরা চিকিৎসা নেই, 4 সপ্তাহের মধ্যে সে পুরোপুরি নন ইনফেকশাস বলি আমরা, হয়ে যাবে। এবং এটা কখনোই মানে আমাদের যে মানে ইউটেন্সি, যে গ্লাস বা প্লেট বা টাওয়েল, এগুলো দিয়ে কিন্তু ছড়াবে না। এটা আলাদা করার কোনো মানে যুক্তিও নাই, উচিতও না। এর কোনো কারণ নাই আসলে, এটা উচিত না। যে মুড, সেটা না, আমরা যেটা করতে হবে, হাঁচি কাশি দেওয়ার সময় আমরা সাবধান থাকি, আমার হাঁচি কাশির এই ড্রপলেটগুলো যেন আরেকজনের শ্বাস প্রশ্বাসে না ঢুকে পড়ে। এবং যখনই আমরা একজন যক্ষ্মা রোগী বাসায় থাকবে, তারা যেন হাঁচি কাশিটা ওপেন জায়গায় দেয়, কারণ জীবাণুরা কিন্তু সানলাইটে মারা যায়। যত স্যাঁতস্যাঁতে বদ্ধ জায়গায় থাকবে, ততক্ষণ সে বেশিক্ষণ বেঁচে থাকবে। যখন এই ওপেন জায়গায় চলে যাবে, সেটা মারা যাবে। আসলে হাঁচি কাশি তো আর ওই সময় মেপে আসবে না, যখন আসে তার রুমাল দিয়ে, টিস্যু দিয়ে এটা করতে হবে। খুব সংক্ষেপে একটা জিনিস জানতে চাইবো, যক্ষ্মা আক্রান্ত হওয়ার জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটা বিষয়। ডায়াবেটিস রোগীদের কি এই যক্ষ্মা আক্রান্ত হওয়ার বেশি কিনা, এবং এই বিষয়ে আপনি কাজ করছেন আমরা জানি। যে আমরা এটা একটা খুব ভালো কথা বলেছেন। এটা ডায়াবেটিস যাদের থাকে, তাদের রোগ প্রতিরোধ কম থাকে, এবং তাদের 2 থেকে 3 গুণ যক্ষ্মার সম্ভাবনা বেশি থাকে, ঝুঁকি বেশি থাকে। এবং তাদের অনেক সময় রোগের যে তীব্রতা, সেটাও একটু ডিফারেন্ট হয়।
এক্সরের যে ফান্ড সেটা ডিফারেন্ট হয়। তো সেটা নিয়ে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম, ইউএসএইড ফান্ডের আমরা বিভিন্ন কার্যক্রম নিয়েছি এবং আমরা কাজ করছি। তো আমরা আশাবাদী যে এই কাজে আপনারা সফল হবেন এবং আমাদের রোগীরা উপকৃত হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যক্ষ্মা, বিশেষ করে পালমোনারি টিউবারকুলোসিস বা ফুসফুসের যক্ষ্মা সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে যে আবার গ্রুপের একটা এক্সারসাইজ করছি, এটা হচ্ছে স্কোয়াট অ্যান্ড টুইস্ট। একই সাথে লেগসের মানে লোয়ার বডির কাজ হবে, পাশাপাশি কোমরের কাজটাও হচ্ছে যে টুইস্ট মোশনে। তখন দেখা যাচ্ছে যারা কোমর কমাতে চাচ্ছেন তারা এই ব্যায়ামটা করলে পরে তাদের কোমরের যে আয়তনটা ওটা কমে আসবে। আর পাশাপাশিতে যেটা হচ্ছে যে যখন আমরা প্রপস ইউজ করছি, প্রপসের কারণে এক একবার এক এক রকমভাবে প্রেশারটা পড়বে। তো আমরা এখানে কি কি প্রপস ইউজ করছি আমরা দেখি। আনিকা ইউজ করছে টোনিং বল, চৈতি ইউজ করছে রাবার, আর লিওন ইউজ করছে ফ্লেক্স ব্যান্ড, নিশমা ইউজ করছে ডাম্বেল এবং তাসরিন ইউজ করছে মেডিসিন বল। তার মানে হলো কি, এই ব্যায়ামটা আপনি বিভিন্ন রকমভাবে করতে পারেন, এমনকি আসলে ফ্রি হ্যান্ডেও করা সম্ভব, ফ্রি হ্যান্ডেও করা যায়। কিন্তু আমরা আজকে প্রপসগুলো দিয়েই করাচ্ছি, যেহেতু বাচ্চারা দেখা যায় যে সাধারণত ওয়ার্কআউট করতে গেলে কোনো একটা প্রপস দিলে তারা খুব খুশি হয়ে যায় যে সেটা নিয়ে তারা করতে চায়। তা আজকে আমরা সেজন্য ভ্যারাইটিটা রাখলাম। আমরা প্রথমে দুবার দেখব, দেন উইল টক অ্যাবাউট ইট লেটার। অ্যান্ড ওকে, সবাই স্কোয়াটে যাবে ওয়ানে, অ্যান্ড উঠেই ডান হাত থেকে শুরু করবে, ডান হাত দিয়ে বাম দিক থেকে বাম দিকে টুইস্ট করবে। ওকে, অ্যান্ড ওয়ান, and back, and two, yes, and back. Okay, and জায়গায় চলে আসো আবার জায়গায়। ওকে, ওয়ানে যাবে আবার আসবে, টুতে যাবে আবার আসবে। ক্যান ইউ ডু ইট ফাস্টার? ওকে, 1 2 and 3 and 4 and এক জায়গায়। ওকে, তাহলে কি দেখছি, যখন আমরা ওয়েটটা ইউজ করছি অ্যান্ড টুইস্ট করছি তখন দেখা যাচ্ছে যে ওয়েটের কারণেই একটা হাতের এবং কোমর থেকে ভালো প্রেশার পড়ছে। ব্যান্ডটা কি হয়, ব্যান্ডটা লম্বা হয় বলে ব্যান্ড এক ধরনের কাজ করে, বলটা ভারী জন্য এক ধরনের কাজ করে। রাবার ব্যান্ড যখন ইউজ করছি তখন কিন্তু এটা পায়ের সাথে আটকে আছে বলে পায়ের থেকে মোশনটা যেতে হয়, তখন এটাও লেংদি একটা সারফেস থাকে। আবার ডাম্বেল, যখন ডাম্বেলের ওয়েট যে কোনো সময় চেঞ্জ করা যায়, অনেক ভারী বা হালকাভাবে করা যায়। আর মেডিসিন বল তো যেহেতু সে একসাথে দু হাতে ধরছে, তখন কিন্তু টুইস্ট মোশনটা আরও অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা আরেকবার রিপিট করে দেখি, একবার আবার সেই ডান থেকে বাম দিকে। ওকে, অ্যান্ড ফাস্টার 1 কাউন্টে যাবে এবং ব্যাক করবে। ওকে, অ্যান্ড 1 and 2 and 3 and 4. Okay, and nice. তো আমরা দেখতে পাচ্ছি যে একসাথে 5 জন ব্যায়াম করতে পারছে। তো আপনারা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, এবং এটা এমন কোনো কঠিন কোনো কিছু না, বা প্রপস ইউজ করাটাও খুব ভয়ঙ্কর কোনো কিছু না যে আপনি জানবেন যে আমার কি এটা করা উচিত হবে, এই প্রপসটাকে ইউজ করা উচিত হবে, এই ধরনের কোনো ব্যাপার নেই। সো ফ্যামিলি সবাই মিলে একসাথে কিন্তু ব্যায়ামগুলো করতে পারেন এবং এতে খুব একটা মজার একটা ওয়ার্কআউট বেরোয় আসবে, সেটাই আমরা আশা করছি। প্রিয় দর্শক, আমরা জানি বাদাম অত্যন্ত পুষ্টিকর। বাদামের পুষ্টিগুণ আমাদের জন্য কতটা দরকার সে বিষয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। বাদাম দেখতে ছোট কিন্তু দৃষ্টিনন্দন একটি ফল। অনেকেরই ধারণা শুধুমাত্র উৎসবের খাবার তৈরিতেই বাদাম ব্যবহৃত হয়, কিন্তু আসলে এই ধারণাটি মোটেই ঠিক নয়। আমাদের দৈনন্দিন ক্যালোরি চাহিদার অনেকখানিই আমরা এই বাদাম থেকে গ্রহণ করতে পারি। বিভিন্ন ধরনের বাদামের মধ্যে চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম ইত্যাদি উল্লেখযোগ্য। উচ্চমাত্রার এই বাদামে প্রোটিন ছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, এছাড়াও রয়েছে জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি। বাদামে এক ধরনের অ্যাসিড আছে যা অলিক অ্যাসিড নামে পরিচিত। এই অলিক অ্যাসিড আমাদের রক্তের ভালো কোলেস্টেরল বা এইচডিএলকে বাড়াতে এবং খারাপ কোলেস্টেরল বা এলডিএলকে কমাতে সহায়তা করে। তারুণ্য ধরে রাখতে বাদামের জুড়ি নেই। তাছাড়া আমরা অনেকেই জানি না যে ভাজা বাদাম বা লবণ মশলায় মাখানো বাদামের চাইতে শুধুমাত্র খোসা ছাড়ানো বাদামই যথেষ্ট উপকারী।
যেসব বাচ্চাদের ঘন ঘন ডায়রিয়া হয় তাদের জন্য বাদাম একটি জরুরি পথ্য, কারণ বাদামে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, যা আমাদের ডায়রিয়া পরবর্তী সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা পালন করে। বাদাম ব্রেইনের জন্য খুবই উপকারী। বাদামে রয়েছে রিবোফ্লাভিন এবং এল কার্নিটিন নামে দুটি ভাইটাল কম্পোনেন্ট, যা আমাদের ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়াতে সহায়তা করে এবং আলঝেইমার্স ডিজিজের প্রকোপ থেকে রক্ষা করে। বাদামে সামান্য পরিমাণে কপার রয়েছে, যা আমাদের রক্তের লোহিত কণিকা তৈরিতে সহায়তা করে। তাছাড়া বাদাম ভিটামিন সি, পেকটিন এবং আঁশ সমৃদ্ধ হওয়ায় তা আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। তাছাড়া সপ্তাহে 5 দিন বা আলমন্ড বাদামটি খেলে বা কাঠবাদাম খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি শতকরা 50% কমে যায়। ওজন কমাতে বাদামের জুড়ি নেই, কারণ একটি বাদাম থেকে আমরা 7 কিলো ক্যালোরি পেয়ে থাকি এবং 1 আউন্স বাদাম থেকে আমরা 160 থেকে 170 কিলো ক্যালোরি পেয়ে থাকি। ওজন মেনটেন করতে বাদামের ভূমিকা অপরিসীম। প্রোটিন, ফ্যাট এবং আঁশ সমৃদ্ধ এই বাদাম, এক মুঠো বাদাম আমাদের ওজন মেনটেন করতে বিশেষ ভূমিকা পালন করে, কারণ আমাদের পেট ভরা রাখে এবং আমাদের ওভার ইটিং বা অতিরিক্ত খাদ্য গ্রহণের দরকার হয় না, ফলে ওজন মেনটেন হয়। ফসফরাস সমৃদ্ধ থাকায় বাদাম আমাদের হাড় এবং দাঁতের গঠনে, তাছাড়া চুলের গঠনেও বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাদাম ফলিক অ্যাসিড সমৃদ্ধ, তাই প্রেগনেন্ট মায়েরা যদি বাদাম প্রতিদিনের খাদ্য তালিকায় রাখেন, তবে জন্মের সময় নবজাতক শিশুর জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। একটি কাঠবাদাম থেকে আমরা 7 ক্যালোরি পেয়ে থাকি এবং 1 আউন্স বাদাম থেকে আমরা 160 থেকে 170 ক্যালোরি পেয়ে থাকি। যারা নিয়মিত এক্সারসাইজ করেন তারা অনেকেই ধারণা করেন যে বাদামের মধ্যে ফ্যাট থাকায় তা শরীরের ওজন বাড়ায়, কিন্তু আসলে কিন্তু এটি ঠিক নয়, কারণ বাদামে রয়েছে ভালো ফ্যাট বা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা আমাদের ওজন কমাতে এবং রক্তের চর্বির মাত্রা বা কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। তাই আমি বলতে চাই যে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আমরা যদি 8 থেকে 10টি বাদাম রাখি, তবে তা আমাদের জন্য অনেক উপকারী হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। যাদের হাঁচি, কাশির এবং অ্যালার্জি সমস্যা রয়েছে তারা রাস্তাঘাটে চলার সময় নাকে মুখে মাস্ক ব্যবহার করবেন, কারণ ধুলাবালি, পশু পাখির লোম, যানবাহনের কালো ধোঁয়া ইত্যাদি নাকের মাধ্যমে শ্বাসনালীতে ঢুকলে হাঁচি কাশির সমস্যা বেড়ে যায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে: জন্মের সময় যদি সুবিধা হয়, যেমন আমি হওয়ার সময় বাচ্চার ডেলিভারিতে কোনো কষ্ট হলো, বাচ্চা মরার মতো পড়ে থাকলো, এটা একটা অন্যতম কারণ যে পরে তাদের ব্রেইনের মধ্যে সমস্যা হওয়ার কারণে কিন্তু অনেক এপিলেপসি আমাদের দেশে আছে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।